মিনাল ভাই, আ ভেরি ব্যাড ডে টু রিসিভ এ ভেরি গুড নিউজ। আমরা সকালবেলাটা শুরু করেছিলাম একটা ইনিংস হার দিয়ে, কিন্তু এরপরে বেলা গড়াতে খবর আসলো যে টেস্টে 6 নাম্বার র্যাঙ্কিং। ভেরি ব্যাড ডে টু রিসিভ এ গুড নিউজ, কি বলবেন? এই জন্য দেখছেন সাদা পরে আসছে। সো সাদাদের একেবারে সবচেয়ে একটা পিক টাইম আমাদের, বা সবচেয়ে সেরা সময় পার করছি আমরা টেস্ট ক্রিকেটে। সাদা পোশাকে সেরা সময় বলতে পারি, আমাদের সেরা ফর্ম। 6 নম্বরে কিন্তু এর আগে বাংলাদেশ কখনোই র্যাঙ্কিংয়ে ছিল না। সো এমন একটা হারের পরও এমন একটা গুড নিউজ আজকে। তো সব মিলিয়ে ভালোই লাগছে। একটু তো খারাপ লাগছেই আসলে, এমন একটা ম্যাচ পরাজয়। ডারউইনে এত দারুণ একটা কনফিডেন্স নিয়ে আমরা আসলাম ম্যাকাইতে, বাট হলো না আসলে, এই জন্য একটু তো খারাপ লাগছে। ম্যাকাইতে হওয়াটা একটু কঠিনও ছিল বোধ করে। আমরা যতটা ম্যাচ শুরুর আগ থেকে দেখছিলাম যে পিচ কিরোটা যেমনটা বলছিলেন যে একেবারে যেটা ব্রিসবেন বা গ্যাবার যে মাঠটা সেরকম একটা উইকেট হতে পারে, এবং সেখানটায় যদি হতো যে 4 পেসার নিয়ে খেলানোর একটা সম্ভাবনা ছিল, যদিও 3 পেসার নিয়ে খেলেছে, বাট একেবারে গ্রিনিশ উইকেটে এটাই সম্ভবত হওয়ার কথা ছিল। কারণ আমরা টেস্ট শুরুর আগ থেকে যেভাবে বলা হচ্ছিল যে বাংলাদেশ হয়তো বা টেস্ট 2 দিনে বা 3 দিনে শেষ করবে, সেই হিসেবে ডারউইনটা আনএক্সপেক্টেডলি ওয়েল এবং ডিজার্ভিংলি ম্যাচ জেতার পরও বোধ করি ডারউইনের এই ফলাফলটা সম্ভবত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি এটাই হওয়ার কথা ছিল হয়তো বা। একটু কি ওভার কনফিডেন্স হয়ে গেল না? মানে দ্বিতীয় ম্যাচটার জন্য প্রথম ম্যাচে 3 দিনে জিতে যাওয়ার পর বা 4 দিনের মধ্যে জিতে যাওয়ার পর একটু কি বেশি আসলে ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল কিনা বাংলাদেশ? ওভার কনফিডেন্স বলবো না, আমি বলবো হোমওয়ার্কটা ভালো ছিল। কারণ ফার্স্ট টেস্টে আপনি যেমনটা যদি পুরো ম্যাচটাকে সাম আপ করতে যান, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ডারউইনে আমরা ফেস করছিলাম কিন্তু ব্যাক অফ দ্য লেংথের বলগুলো অনেকখানি বাউন্স হচ্ছিল, অনেকখানি বডি চার্জ করার একটা প্রবণতা ছিল অস্ট্রেলিয়ানদের। সেটা কিন্তু এই ম্যাকাই টেস্টে দেখা যায় না। ম্যাকাই টেস্টে অনেকটা ফুলার লেংথে বল করেছেন, এবং ম্যাকাইতে যে বাতাসের যে সুবিধাটা সেটা কিন্তু প্রথম দিন থেকে ভালোভাবে নিয়েছেন। এমন কোনো ডেলিভারি, যদিও বাংলাদেশের সেই চিরাচরিত রূপ যেটা বুকেটের বাইরে একটা সমস্যা কিন্তু এখনো রয়ে গেছে, বাইরের বল কেন আপনাকে তাড়া করে খেলতে ওই হবে? জায়গাগুলোতে হয়তো বা কাজ করে, কিন্তু অস্ট্রেলিয়ান বলারদের ক্রেডিট কিন্তু আপনি দিতে হবে। যেভাবে ফুলার লেংথে বলগুলো আসছিল, লেট সুইং যেভাবে হচ্ছিল, সুইংগুলোকে তারা যেভাবে ইউটিলাইজ করছিলেন, আই থিঙ্ক অস্ট্রেলিয়া অনেকখানি ক্রেডিট ডিজার্ভ করে। তবে 26 বছরে যে জিনিসটা আপনি করেননি, কখনোই আপনি এক টেস্টে 2 ইনিংসে 100-র নিচে আউট হননি। একেবারে পরিণত বা ম্যাচুরিটি চলে আসার পরে যখন আপনি টেস্ট ক্রিকেটে এভাবে অল আউট হবেন, একটা প্রশ্নবোধক তো থেকেই যেতে পারে। না না, সেইটা 26 বছরে 100-র নিচে 2 ইনিংসে অল আউট হয়নি। তার সঙ্গে কিন্তু আরও একটা রেকর্ডও দেখলাম যে মাত্র 2 দিনের মধ্যে টেস্ট হেরে গেল বাংলাদেশ। 23 বছরের মধ্যে এটাও কিন্তু প্রথম। 2 দিনে যে টেস্ট হারবে সেই ধরনের কন্ডিশনে তো বাংলাদেশ কখনো খেলেনি। আপনি এই জিনিসটা চিন্তা করে দেখেন, 2005 সালের পর থেকে আপনি কখনো ইংল্যান্ডে খেলেন নাই, আপনি কখনো 2003 সালের পর থেকে অস্ট্রেলিয়াতে খেলেন নাই, বা এই যে 2 দিনে টেস্ট হওয়ার ব্যাপারটা কিন্তু একেবারে নতুন না। 2025 এসএসজি কিন্তু 2 দিনে 2টো টেস্ট শেষ হয়েছে। সেঞ্চুরিয়ানে 2024 সালে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার যে ফ্রিডম সিরিজের টেস্ট ছিল, সেটাও সেঞ্চুরিয়ানে 2 দিনে শেষ হয়েছিল। কিন্তু 2 দিনে যে টেস্ট শেষ হবে সেরকম কন্ডিশনে যে বাংলাদেশ খেলবে, বাংলাদেশ সেই চান্সই পায়নি। আমরা যদি চিন্তা করে দেখি যে 2017 সালের পর থেকে আমরা নিউজিল্যান্ডে টেস্ট খেলি না, 2005 সালের পর থেকে আমরা ইংল্যান্ডে টেস্ট খেলি না, 2003 সালের পর থেকে আমরা অস্ট্রেলিয়াতে টেস্ট খেলি, মানে সেনা কান্ট্রি যেটাকে বলা হয় সেই সেনা কান্ট্রিগুলোতে খেলা হয় না। এবং ম্যাচ শেষে কিন্তু নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি এক কথাই বলছিলেন যে একটা দেশে টেস্ট খেলার জন্য আমাকে 23 বছর অপেক্ষা করতে হবে, এটা হতে পারে না, আমরা আরও ফ্রিকোয়েন্টলি খেলতে চাই। সো আই বিলিভ যে হয়তো অনেক নেতিবাচক রেকর্ড আসছে, বাট আই থিঙ্ক আমাদের পজিটিভটাতেই ফোকাস করা উচিত। কন্ডিশন নিয়ে যেহেতু কথা বললেন জুবাইর সাহেব, এটা কি আপনার আসলে মনে হয় না যে এই ধরনের কন্ডিশনের একটু সমালোচনাও করা উচিত? আমরা সাবকন্টিনেন্টে যখন এই ধরনের কন্ডিশন দেখি, একটু স্পিনিং ট্র্যাক বানানো হয়, এবং সেখানে যখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা যখন আসে, তখন কিন্তু দোষ দেওয়া হয় সাবকন্টিনেন্টের যে এই জায়গাটাতে মিনারুল আমি একটা জিনিস অ্যাড করতে চাই। দেখেন, টেস্ট ক্রিকেটের জন্য যে ব্যাপারটা আছে, টেস্ট লাল বলের যে ক্রিকেটটা যেটা বলা হয়, সেটা আলটিমেটলি প্রত্যেকটা দেশে লাল বলে হোম অ্যাডভান্টেজটা নিতে চাইবে, এটা সত্যিকারের কথা। আপনি সেটা সাউথ আফ্রিকার ক্ষেত্রে সত্য, সেটা আপনাকে ওয়েস্ট ইন্ডিজের বেলায় সত্য, সেটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, সবখানে এই জিনিসটা সত্য যে লাল বলে সবাই হোম অ্যাডভান্টেজ নেবে। এবং সমালোচনা যেমনই হোক, সমালোচনাটা যেভাবে হোক, যেটা এই জায়গাটাতে একটা জিনিস চলে আসছে, ক্রিকেটের বনে দিয়ে আনা যে ব্যাপারটা চলে আসে, যেটাকে ক্রিকেটের ব্রিক নেশন যে জিনিসটা বলে, ওই একটা ফেভারিজমটা তারা পেয়ে যাচ্ছে, হয়তো বা ইংল্যান্ড পাচ্ছে বা অস্ট্রেলিয়া পাচ্ছে। কিন্তু লাল বলে যে নিজ কন্ডিশনের সুবিধা নেওয়ার যে প্রবণতাটা, সেটা সবখানে যাক বাবা, এত কিছু বুঝি না, তবু মানে মান ইজ্জতটা তো পাচ্ছে। আমি যখন 12 রানে 5 উইকেট গেছিল প্রথমে গতকালকে, তখন কিন্তু আসলে মনে হচ্ছিল যে ওই যে 26 রানের যে সবচেয়ে নিচের
আউট হয়ে যাওয়ার রেকর্ডটা সেটা কি আমরা আসলে ফেস করতে যাচ্ছি কিনা। এই জিনিসটা- ইভেন আমরা ইন্ডিয়াকে নিয়ে ট্রল করি, অস্ট্রেলিয়া যে 36 রানে অল আউট হয়েছে, সো তার নিচেও কি আমরা গুটিয়ে যাচ্ছি কিনা। প্রত্যেকটা ক্রিকেট টিমেরই একটা বাজে দিন আসতে পারে। আপনি যদি চিন্তা করে দেখেন যে অস্ট্রেলিয়া ইংল্যান্ডও কিন্তু কখনো 36 রানে কখনো 37 রানে অল আউট হয়েছে, হয়নি যে তা না। আমার মনে আছে স্টুয়ার্ট ব্রড একবার 15 রানের বিপরীতে 7 উইকেট নিয়েছিলেন, আর সম্ভবত এই অস্ট্রেলিয়ায় 60 রানে অল আউট হয়েছিল অ্যাশেজের মতো বড় জায়গাটাতে। সুতরাং এই ধরনের একটা বাজে দিন যে কোনো কারোরই আসতে পারে। লেটস নট ফোকাস অন দ্যাট। আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি যে বাংলাদেশের টেস্ট টিমটা অ্যাকচুয়ালি ইভলভ করছে। আমাদের সম্ভবত আমাদের মাইন্ডসেটটা ওইভাবে চিন্তা করা উচিত যে আমরা সাময়িক সাফল্য বা সাময়িক ব্যর্থতা চিন্তা করছি না, আমরা একটা লং টার্ম প্রসেস চিন্তা করছি। আপনি চিন্তা করে দেখেন সেনা কান্ট্রিগুলো যে কথাটা বলছে, বাংলাদেশ এর আগে মানে এই সময়টাই এসে এশিয়ান কান্ট্রিগুলোর জন্য একটা সেনা কান্ট্রিতে গিয়ে টেস্ট জেতাটা অনেক বেশি টাফ। সে জায়গাটা থেকে বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়েছে, যেটা 1995 সালের পর পাকিস্তান করতে পারে নাই, শ্রীলঙ্কা কোনোদিনই করতে পারে না। সেই জায়গাটা বাংলাদেশ সেই কাজটা করেছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। সেকেন্ডলি, আপনি নিউজিল্যান্ডের কন্ডিশনে আমাদের একটা উইন আছে, আমাদেরকে এখন সাউথ আফ্রিকার সঙ্গে খেলতে হবে। এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা যে ডেভেলপ করছে সেটার একটা সাইন হচ্ছে 2027 সালে আচ্ছা। ইংল্যান্ড বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে টেস্ট খেলার জন্য। সো আমাদের যে ইভলভটা হচ্ছে, আমরা যে টেস্ট র্যাঙ্কিংয়ে 6 নাম্বার আসলাম, ইটস আ সাইন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটটা আগাচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড টেস্ট যে র্যাঙ্কিংটা সেখানে 6 নম্বরে, কিন্তু আমরা তো মেবি এটা খেলছিলাম একটা সাইকেলে, যেটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে, যে সাইকেলের সেখানে কি খবর, একটু আপনি কি খোঁজ খবর আর রাখেন এটা জানেন? সেই খবরটাও যদি বলতে চাই, বেশ ভালোই অবস্থানে আছে, যদিও আজকের হাটটা একেবারে কিছুটা হলেও বাংলাদেশের চাপে ফেলে দিবে। আর এই মুহূর্তে অলরেডি শুরু হয়ে গেছে কলম্বো টেস্ট শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যেকার। সেই ম্যাচটা যদি কোনো কারণে ইন্ডিয়া জিতে যায় তাহলে তারা আমাদেরকে টপকে যেতে পারে। বাট আমাদের কিন্তু এখনও যদি চিন্তা করি 3টা সিরিজ, যার মধ্যে 2টো হোম সিরিজ রয়ে গেছে। সো 2টো হোম সিরিজ, একটাতে ওয়েস্ট ইন্ডিজ আমাদের প্রতিপক্ষ আর একটাতে ইংল্যান্ড আমাদের প্রতিপক্ষ। সো যদি ওই 2টো হোম সিরিজে 4টা টেস্ট থেকে 4টায় যেতে যায় এবং সামহাও যদি সাউথ আফ্রিকা থেকে অন্তত একটা টেস্ট জিতে আসা যায়, বাংলাদেশ ইজ ইন এ ভেরি গুড পজিশন টু প্লে দ্য ফাইনাল অফ WTC 2027। সো বিশাল ব্যাপার তো তাহলে, এটা বিশাল ব্যাপার। বাট এটার জন্য যে জিনিসটা দরকার কনসিস্টেন্সি ইজ দ্য কি ফর টেস্ট ম্যাচেস। বিকজ আপনাকে শুধুমাত্র ওই 5 দিন বা 15 সেশন না, আপনাকে র্যাপিডলি আগামী 5 থেকে 6 মাস পর্যন্ত এই টেস্টে ভালো খেলার ধারাটা ধরে রাখতে হবে। সো লেটস নট ফোকাস অন দ্য লুজ টুডে। আজকে যে হারটা হয়ে গেছে কিন্তু কেমনে বলেন তো, এই যে লিটন দাস যে কি করলো, এটা মানে অস্ট্রেলিয়ায় গেল, এতদিন থাকলো পুরো 2-3 সপ্তাহ, একটা রান করতে পারলো না, মানে ব্যাপারটা এই জায়গাটা একটু কি পেন সম্ভবত দিচ্ছে আপনাকে? না, আমাকে কোনোভাবে পেন দিচ্ছে না। বিকজ যেটা বললাম যে বাজে সময় যে কারণে যেতে পারে। এবং লেটস নট ফরগেট যে লিটন দাস কিন্তু এক ধরনের রাফ টাইমের মধ্যে গিয়েছিলেন। তিনি ইনজুরিতে ছিলেন, তাকে জিম্বাবুয়ে সফরে কল করা হলো, তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারলেন না, তাকে দেশে ফিরিয়ে আনা হলো, তাকে কেন ইনজুরি গোপন করে অস্ট্রেলিয়া গিয়েছে সেজন্য শোকজ করা হলো, তারপরে তড়িঘড়ি করে তাকে আবার অস্ট্রেলিয়া টিম ইনভলভ করা হলো। এই যে এত কিছু একটা মানুষের মধ্যে, মানে এটা সত্যি কথা যে লিটন কুমার দাসও একজন রক্ত মাংসে গড়া মানুষ। তিনি যত বড়ই পারফরমেন্স হন, তিনি একজন রক্ত মাংসে গড়া মানুষ, এবং তার ভেতরেও যে সাইকোলজিক্যালি ওই ব্যাটেলটা যাচ্ছিল না সেটা কিন্তু আপনি বলতে পারছেন না। সো খুবই বাজে দিন গেছে। আমরা কেউই আশা করিনি লিটন দাস থেকে এই ধরনের একটা জিনিস, বাট লিটন দাসের এটা হয়ে গেছে। এবং লিটন দাস ইজ এ চ্যাম্পিয়ন ক্রিকেটার। আমরা এখন যদি বাংলাদেশ ক্রিকেট দলের যদি ক্রিকেটিং ব্রেনের কথা চিন্তা করেন, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত, তারা দুজনই সবচাইতে বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে সার্ভিস দিচ্ছেন। তাদের পিছনে বিসিবি যথেষ্ট সময় ইনভেস্ট করেছে, তারা অনেক ট্রলও হয়েছেন, আবার তারা দর্শকের কাছে পছন্দনীয় হয়ে উঠেছেন। সো আই বিলিভ যে লিটন দাস এই বাজে সময়টা পার করে অ্যাকচুয়ালি ভালো কিছু করবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু তো আনএক্সপেক্টেড, অস্ট্রেলিয়াতে আমরা এত ভালো সময় পার করব এটাও হয়তো অনেকেই ভাবিনি আমরা। প্রথম টেস্টটা এইভাবে জিতেও এটাই যাব। জীবনের চক্র। আপনাকে কখনো ফর্মের বা আপনাকে জীবনের সাফল্যের একটা শীর্ষবিন্দু দেখতে হবে, আপনাকে একেবারে তলানি বিন্দু দেখতে হবে। এটা জীবনের চক্র। আমি ইকোনমিক্স স্টুডেন্ট, আমি লাইফ সাইকেল থিওরিতে যেটা পড়েছিলাম যে গ্রাফটা সবসময় আপস অ্যান্ড ডাউনস থাকে। সো এটাই হয়েছে, এটারই মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। শরীফুল যেটা দেখালো সেটা তো আপনি হ্যাটস অফ, একদম শরীফুলকে বলতেই হবে। শরীফুলকে অবভিয়াসলি যে জিনিসটা হচ্ছে টিম এফোর্টসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। শরীফুল 7 উইকেট পেয়েছে এবং যদি একটু ডেটা থেকে যদি বলি, 1886 সালের পর থেকে প্রথম কোনো বাঁহাতি পেসার অস্ট্রেলিয়ার মাটিতে 7 উইকেট নিয়েছে একটা ইনিংসে। সো ইটস এ ভেরি 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 গুড অ্যাচিভমেন্ট। এবং 1995 এর পর ওয়াসিম আকরামের পরপরের তারও একটা রেকর্ড আছে। সো সব মিলিয়ে ইটস এ ভেরি গুড। কিছু বাদ দেন যে ইয়র্কারটা আজকে গ্রিনকে দিল,
সেটা মানে জাস্ট চোখে লেগে এটা থাকবে খুবই আরো ভালো মনে হয় জিনিস ছিল। কয়েকটা যুগ এটা কিন্তু বেশ ভালো ছিল এটা বেশ ভালো ছিল, এটা স্বীকার করতে হবে। একদমই আমরা যাই হোক তো আশা তো থাকবেই আমাদের টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে সাইকেলটা আছে কঠিন ভালো বাট কিছু করব হোপফুলি ভালো কিছু হবে, কারণ শুধুমাত্র নিজেরা ভালো করলে হচ্ছে না, অন্যান্য টিম কি করছে সেটা দেখতে হচ্ছে। 5 নম্বরে থাকা ইন্ডিয়ার সামনে কিন্তু বর্ডার গাভাস্কার সিরিজ রয়ে গেছে, 5 ম্যাচের সিরিজ, তারা নিজেদের হোমে খেলবে অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া, সো হোমের সেই অ্যাডভান্টেজটা তারা খুব ভালোভাবে পাবে। সো ইন্ডিয়া সিরিজটা খুবই ভাইটাল হতে পারে এই জায়গাটায়, অ্যান্ড লেটস হোপ যে আমাদের পক্ষে সব কিছু থাকবে। ওকে, নাজমুল শান্ত আর কি যেটা বললো যে 5 দিনের টেস্ট 2 দিনেই যেহেতু শেষ হয়ে গেছে, তাকে প্রশ্ন করা হয়েছিল বাকি 3 দিন কি করবেন, তখন তিনি বললো যে কি করবো আর ঘুমাবো। তো আমাদেরও বোধহয় এখন ঘুমানো উচিত নাকি? ঘুমানোটাই দরকার, কারণ এরকম 5 দিনের টেস্ট আপনি নিজে খেলবেন বা একটা সিরিজ শেষ করবেন, ওনাদের যেমন চাপ পড়ে আমাদেরও চাপ পড়ে, আমাদেরও সম্ভবত একটা রেস্ট নেওয়ারই সময় হয়ে উঠেছে, চলেন ঘুমাই। সেটাই করতে হবে।